আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাহিয়ান আরা পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস বুটেক্সে। আজকের আমাদের যে ক্লাসটা হবে এটা রাসায়নিক বন্ধন এসএসসি কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 5 এর। তো শুরু করা যাক। তো আমাদের প্রথম কনসেপ্ট হলো যোজ্যতা ইলেকট্রন। এখন যোজ্যতা ইলেকট্রন আসলে জিনিসটা কি? যোজ্যতা ইলেকট্রন হলো কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে তাকে যোজ্যতা ইলেকট্রন বলে। যেমন আমরা একটা মৌল নিলাম, মনে করলাম এটা ম্যাগনেসিয়াম। এখন ম্যাগনেসিয়াম কত? 12, তার প্রোটন সংখ্যা 12। এখন প্রোটন সংখ্যা 12 মানে তার ইলেকট্রন সংখ্যাও 12, তাই না? তো এখন ম্যাগনেসিয়ামে তাহলে যদি আমরা একটা চিত্র আঁকাই তাহলে কেমন হবে? ম্যাগনেসিয়ামের কক্ষপথ কয়টা? 3টা। এখন এই চিত্রে দেখো যে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম 12, তার মানে আমরা দুইটা ইলেকট্রন এখানে দিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা। আর লাস্টে কয়টা? 11টা 12টা। তাহলে এই যে লাস্ট কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকলো, এই দুইটা ইলেকট্রন তার যোজ্যতা ইলেকট্রন। তার মানে ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত? যোজ্যতা ইলেকট্রন হলো 2টি, তাই না? কারণ শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে। এখন আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যে নাইট্রোজেন। নাইট্রোজেন কত? নাইট্রোজেন হলো 7, তাই না? তো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা যেহেতু 7, ইলেকট্রন সংখ্যা কত হবে? 7 হবে না? তো নাইট্রোজেনের যদি আমরা হলো চিত্রটা আঁকাই তাহলে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। এখন 7টা ইলেকট্রন যে দিলাম, এখন লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা না? তাহলে তার যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে? যোজ্যতা ইলেকট্রন হবে 5। এটা আমাদের যোজ্যতা ইলেকট্রন হবে। এখন যদি আমি বলি যে অক্সিজেন 2 মাইনাস, O2 মাইনাস, এটার এটার কয়টা ইলেকট্রন হবে যোজ্যতা ইলেকট্রন? তো O2 মাইনাস মানে কি? O2 মাইনাস মানে এখানে প্রোটন সংখ্যা কত? অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 না? তাহলে প্রোটন সংখ্যা সবসময় ঠিক থাকে, এটার জন্য ওটার মৌলটাকে প্রকাশ করা হয় প্রোটন সংখ্যার মাধ্যমে। তো প্রোটন সংখ্যা 8 মানে অক্সিজেন 8। বাট এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা তো প্রোটন সংখ্যা সমানই থাকার কথা ছিল, বাট এখানে দুইটা মাইনাস ইলেকট্রন আছে। তার মানে এটা কি? এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি। দুইটা 2 মাইনাস মানে এখানে দুইটা ইলেকট্রন প্রোটনের চেয়ে বেশি আছে। তাহলে ওইটা 8+2, তার মানে টোটাল 10টা ইলেকট্রন আছে এখানে। এখন 10টা ইলেকট্রন থাকলে আমাদের যদি চিত্রটা আঁকায় O2 মাইনাসের, তাহলে ওইটা কেমন হবে? O2 মাইনাসের ওইটা হবে এরকম, যে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা। তার মানে তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে না? 8টি। তো O2 মাইনাসের তার মানে যোজ্যতা ইলেকট্রন হবে 8টা। তো এভাবে যোজ্যতা ইলেকট্রনের কনসেপ্ট এটাই, যেটা হলো তোমাদের লাস্টের শেলে যতটা ইলেকট্রন থাকবে সেটাই তার হলো যোজ্যতা ইলেকট্রন। এখন আমাদের যে এই যোজ্যতা ইলেকট্রন আছে, তো শেষ কক্ষপথে যে ইলেকট্রন গুলা থাকবে না, তো এইগুলাই আর কি বন্ধনে অংশগ্রহণ করে। তো যোজ্যতা ইলেকট্রন এর জন্য অনেক ইম্পর্টেন্ট, যে আমাদের লাস্ট শেলে যে ইলেকট্রন গুলো আছে ওইগুলা আর কি বন্ধনে অংশগ্রহণ করে। তো আমাদের নেক্সট কনসেপ্টটা হলো যোজনী। তো যোজনী জিনিসটা কি? অনুগঠনকালে একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটা তার যোজনী। যেমন আমরা যদি বলি কোনো মৌলের সাথে কয়টি হাইড্রোজেন বা ক্লোরিন যুক্ত হতে পারে, সেটা তার যোজনী হবে। যেমন আহ, আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড ধরলাম। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে ম্যাগনেসিয়ামের সাথে কয়টা ক্লোরিন যুক্ত আছে? আমরা এখানে কিন্তু বলেছি যে কোনো মৌলের সাথে কয়টি হাইড্রোজেন বা ক্লোরিন যুক্ত হতে পারে সেটা তার যোজনী। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে 2টা ক্লোরিন আর কি যুক্ত আছে, তার মানে আমরা এখানে বলতে পারবো যে ম্যাগনেসিয়ামের যোজনী আসলে 2। এখন আমরা যদি বলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইডে ক্লোরিন কয়টা যুক্ত আছে অ্যালুমিনিয়ামের সাথে? 3টা না? তার মানে এখানে অ্যালুমিনিয়ামের যোজনী হবে 3। তো এইভাবে আমরা হলো PCl5 যদি বলি, PCl5, তাহলে ফসফরাসের যোজনী হবে 5। তারপর NH3, এখানে কয়টা হাইড্রোজেন যুক্ত আছে নাইট্রোজেনের সাথে? 3টা না? তাহলে N এর যোজনী হবে 3। তো আমাদের নেক্সট উক্তিটা দেয়া আছে, একটি মৌল যতগুলো অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার দ্বিগুণ তার যোজনী হবে। যেমন আমরা যদি ধরে নিই কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডে কার্বনটা কয়টা অক্সিজেনের সাথে যুক্ত আছে? একটি অক্সিজেন, তার মানে তার দ্বিগুণ হবে তার যোজনী। তার মানে এটা এখানে যেহেতু একটা অক্সিজেন আছে, তার মানে 1 গুণ 2, তার মানে আর কি 2। 2 হবে তার হলো কার্বনের যোজনী। এখন আমরা যদি বলি কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের কার্বনের যোজনী কত?
কার্বন যোজনী হবে, যেহেতু দুইটা অক্সিজেন আছে তার মানে 2 গুণ 2। সবসময় দ্বিগুণ হবে, অক্সিজেন যতটা থাকবে তার দ্বিগুণ হবে, তার মানে এটা হবে 4। এখন তাহলে আমরা বলি সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড, সালফারের যোজনী কত হবে? অক্সিজেন দুইটা আছে, তার মানে এখানে যোজনী হবে 2 গুণ 2, তার মানে এটা হবে 4। এভাবে আমরা যদি বলি ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, মানে N2O5। এখন এখানে অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন আছে 5টা। আর 5টা থাকার মানে তার যোজনী কত হবে নাইট্রোজেনের? 10 হওয়ার কথা, তাই না? 10। বাট এখানে নাইট্রোজেন কয়টা আছে? 2টা আছে না? তার মানে যেহেতু 2টা আছে, তার মানে একটা নাইট্রোজেনের কয়টা হবে? পুরো সম্পূর্ণটা যদি 2টা নাইট্রোজেন যদি 10টা হয়, তাহলে একটা নাইট্রোজেনের কয়টা হবে? /2 হবে না? তার মানে এটা হবে 5। তার মানে একটা নাইট্রোজেনের হবে 5। এখন আমাদের থার্ড উক্তিটা হলো শেষ কক্ষপথে বেজোড় ইলেকট্রনের সংখ্যায় তার যোজনী। যেমন আমরা একটা মৌল নিই, 15 ফসফরাস, তাই না? দেখুন, এটা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কেমন হবে? 1s2 2s2 2p6 3s2 3p3, তাই না? এখন এটা যদি বক্স পদ্ধতিতে যদি করি, তাহলে বক্সে পি এর জন্য, এস এর জন্য বক্স একটা, পি এর জন্য বক্স কয়টা? 3টা। এখন 3টা বক্সে ইলেকট্রন, আর এখানে ইলেকট্রন কিভাবে যাবে? এখানে প্রথমে যাবে এভাবে, তারপর যাবে এখানে কুন্ডের নীতি অনুসরণ করে, প্রথমে এই 3টাতে, 3টা এভাবে চলে যাবে। এখন 3D এখানে কত? 3D এখানে 0 না? এখন দেখো যে শেষ কক্ষপথে বেজোড় ইলেকট্রনের সংখ্যায় তার যোজন। এখানে কয়টা বেজোড় ইলেকট্রন আছে? বেজোড় আকারে কয়টা আছে? 3টা আছে না? তো যেহেতু 3টা বেজোড় আকারে আছে, আর বাকি সবগুলা কিন্তু পূর্ণ অবস্থায় আছে, তো সেক্ষেত্রে তোমার 3টা বেজোড় ইলেকট্রন থাকার কারণে এর যোজনী হবে 3। ফসফরাসের এখানে যোজনী হবে 3। এখন ফসফরাসকে যদি আমরা একটু তাপ দিয়ে বা কোনো বাইরের কোনো এনার্জি দিয়ে যদি উত্তেজিত করি, তাহলে যেটা হবে, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস একটু চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে 3D 0 ছিল না? তো আমরা আগে একটু দেখি যে 1s2 2s2 2p6 3s2 3p3 আর 3D 0। এখন আমরা যদি এটার বক্স আঁকি, তাহলে কি হবে? তাহলে এখানে দেখো 3টা বক্স হবে এখানে, আর এখানে 5টা বক্স। ডি এর জন্য কয়টা বক্স হয়? 5টা। এখন এখানে 2টা ইলেকট্রন আছে না এস এর? আর 3p এর কয়টা আছে? 3টা আছে। আর 3D 0 কোনো ইলেকট্রন নাই। তো যখন আমরা এখানে হিট দেব, তখন আমরা এক্সাইটেড করবো এটাকে, তখন এস এর যে ইলেকট্রনটা আছে ওটা জাম্প করে এখানে চলে যাবে, তাই না? তাহলে এই ইলেকট্রনটা জাম্প করে এখানে গেল। এই যে এখন দেখো তো, এখন কয়টা বেজোড় ইলেকট্রন হয়ে গেল? এখন এটা চেঞ্জ হয়ে কিন্তু 3D 1 হয়ে গেল, আর 3S 1 হলো। এখন এখানে সর্বাধিক বেজোড় ইলেকট্রন কয়টা আছে? 5টা না? তাহলে এখানে ফসফরাসের যোজনী হবে 5। এখন যদি আমি সালফারের কথা বলি, তাহলে সালফারের ক্ষেত্রে সালফার কত? 16 নম্বর মৌল। 16 নম্বর মৌলের জন্য 1s2 2s2 2p6 3s2 3p4, তাই না? এখন 3s2 এখানে কি হবে? 2টা হবে ইলেকট্রন। এখানে কয়টা ইলেকট্রন হবে? 1টা 2টা 3টা। এরপর কোথায় যাবে ইলেকট্রনটা? এভাবে যাবে না? এটা হুন্ডের নীতি বলেছে কিন্তু, যে সর্বাধিক ইলেকট্রন আগে বেজোড় অবস্থায় থাকবে, দেন তারপর 2টা করে তার বক্সে হলো দেওয়া যাবে। তো এখন দেখো যে হলো 3p4। এখন 3D এখানে কত? 3D এখানে 0 কিন্তু। তাহলে আমরা যদি এটা হলো সর্বাধিক, এখানে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 2টা আছে না? তার মানে এখানে তার ভ্যালেন্সি হবে সালফারের 2। এখন যদি আমরা সালফারকে আবার এক্সটার্নাল হিট বা হলো এনার্জি দিয়ে যদি একটু উত্তেজিত করি, তাহলে যেটা হবে 1s2 2s2 2p6 3s2 3p4 3d0। এখন আমি যদি এগুলার বক্স আঁকাই, তাহলে কি হবে? ডি এর জন্য 5টা বক্স, তাই না? এখন এস এর জন্য কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। পি এর কয়টা আছে? 4টা। তার মানে 1টা 2টা 3টা 4টা। তারপর এখানে 0টা। এখন এস এর এখানে 2টা ইলেকট্রন আছে, আর এখানে আমরা যেহেতু এটাকে এক্সাইটেড করেছি হিট বা এক্সটার্নাল এনার্জি দিয়ে, তখন এই ইলেকট্রনটা আর কি এখানে জাম্প করবে। জাম্প করলে কি হবে? এই ইলেকট্রনটা জাম্প করে এখানে চলে যাবে। এখন দেখো তো কয়টা হলো বেজোড় ইলেকট্রন আছে? বেজোড় ইলেকট্রন এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা না? এখানে কিন্তু 4টা এক সিঙ্গেল আকারে আছে। তো তাহলে এর ভ্যালেন্সি হবে এস এর এখানে 4। এখন আমরা যদি দেখি যে এখানে আমরা যখন ইলেকট্রনটা এখান থেকে জাম্প করেছি, তখন এস এর মান কিন্তু এখন চেঞ্জ হয়ে 1 হয়ে গেছে, আর 3D এখানে 1 হয়ে গেছে, তাই না? এখন
আমরা যদি সালফারকে ডাবল হিট করি, মানে আরো বেশি এক্সাইটেড করি, তাহলে কি হবে? তাহলে হবে যেটা, যে 1s2, 2s2, 2p6 এগুলো ঠিকই থাকবে, বা 3s1, 3p4 আর 3d1। এখন এখানে একটা ইলেকট্রন আছে এস এর জন্য, একটা আছে। পি এর জন্য কয়টা আছে? চারটা আছে না? একটা, দুইটা, তিনটা, চারটা। আর থ্রি ডি এর জন্য কয়টা আছে? থ্রি ডি এর জন্য আছে একটা ইলেকট্রন। এখন আমরা যেহেতু আবার একে উত্তেজিত করেছে, তাহলে এই যে যে ইলেকট্রনটা আছে এটা আবার জাম্প করে এখানে চলে যাবে। এখন দেখো তো কয়টা সিঙ্গেল আকারে আছে ইলেকট্রন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা না? তার মানে এখন এখানে সালফারের যোজনী হয়ে যাবে 6। তো এটাই আর কি, যখন আমরা এক্সটার্নাল ভাবে হিট দেব বা উত্তেজিত করব, তখন যেটা হয় ইলেকট্রন জাম্প করে। আর ইলেকট্রন গুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে কুন্ডের নিয়ম পালন করে সর্বাধিক বেজোড় আকারে থাকতে চায়। তো যখন আমরা এখানে হিট দেব, তখন ওরা ইলেকট্রন গুলা একটা অরবিটাল থেকে অন্য অরবিটালে চলে যাবে। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি, যে আমাদের আছে অক্সিজেন 8। তাহলে যেটা হবে, আমরা যদি এটা হলো ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কি হবে? 1s2, 2s2, 2p4, তাই না? এখানে যদি বক্স আকারে আঁকায়, তাহলে কি হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখন আমরা একটা কাজ করি, আমরা অক্সিজেনকে হিট করি। আমরা যদি এটাকে হিট দিই, তাহলে কি হবে? ইলেকট্রনটা এখান থেকে জাম্প করে এখানে আসার কথা, তাই না? এখন আমরা দিলাম যে হলো আর কি জাম্প করে এখানে আসছে। তো এই যে এই ইলেকট্রন, একটা ইলেকট্রন হিট করে ওইখানে আসবে, এটার ভিতরে আসবে। তাহলে এখানে একটা দিলাম, আর এখানে দুইটা আছে, আর এখানে একটা, দুইটা হয়ে গেল। মানে এই ইলেকট্রনটা আমরা জাম্প করে এখানে নিয়ে আসি, তার মানে কি এটা যে এখানে আসবে না? তাহলে দেখো তো, আগে ছিল বেজোড় ইলেকট্রনের সংখ্যা কত? দুইটা না? তার মানে অক্সিজেনে এখানে ভ্যালেন্সি কিন্তু 2। আর এখানেও যখন আমরা হিট করেছি, এটাকে উত্তেজিত করেছি, তারপরও দেখছি এটার বেজোড় ইলেকট্রনের কয়টা? একটা, দুইটা। তার মানে আমরা যদি এখানে অক্সিজেনকে হিট করি বা উত্তেজিত করি, তাহলে অক্সিজেনের যে যোজনী 2, আমরা এখানে যেভাবে সাফেল করে যেভাবে হোক 2 পাবো লাস্টে, কারণ তাদের সিঙ্গেল রুমে একটা করে ইলেকট্রন থাকবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে তার অক্সিজেনের যোজনী আমরা যেটা পাবো 2। এখন আমরা একটা কনসেপ্ট করবো, সেটা হলো সুপ্ত যোজনী। তো সুপ্ত যোজনী জিনিসটা কি? সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর যে পার্থক্য, সেটা হলো তোমার সুপ্ত যোজনী। যেমন আমরা একটা উদাহরণ ধরলাম, PCl3। এখন আমরা একটা প্রথম নিয়ম থেকে জানি যে হলো ক্লোরিন যতটা থাকবে ততটা তার হলো যোজনী হবে। যেমন এখানে পি এর যোজনী কত হবে? তাহলে তিনটা ক্লোরিনের সাথে যুক্ত আছে, তার মানে এটা 3। এই যে 3, এটা এটা হলো যৌগের সক্রিয় যোজনী। তার মানে এই যৌগটা সক্রিয় যোজনী হলো 3। আর আমরা আগের স্লাইড থেকে দেখে এসেছি যে হলো ফসফরাসের হাইস্ট যোজনী কত হতে পারে, সর্বোচ্চ যোজনী। এই যে এখানে ফসফরাসের হাইস্ট যোজনী ছিল কত? 5 ছিল না? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে সর্ব ফসফরাসের সর্বোচ্চ যোজনী ছিল 5 সর্বোচ্চ। এখন তার মানে সুপ্ত যোজনী কত হবে ফসফরাসের? PCl5, PCl3 এর সুপ্ত যোজনী কি হবে তাহলে? তাহলে হবে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। সর্বোচ্চ যোজনী 5 মাইনাস 3, তার মানে 2। এটা এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, সুপ্ত যোজনী। যেমন আমরা যদি আরেকটা উদাহরণ নিই, তাহলে PCl5। এখন এখানে ফসফরাসের সক্রিয় যোজনী কত? এখানে 5 না? আর সর্বোচ্চ যোজনী কত? 5। তার মানে এখানে সুপ্ত যোজনী কত হবে? সুপ্ত যোজনী হবে তোমার 5 মাইনাস 5, কারণ সর্বোচ্চ যোজনী এখানে 5। আর সক্রিয় যোজনী কত? 5। তার মানে এখানে সুপ্ত যোজনী হবে 0। তো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিক হলো অষ্টকের নিয়ম। এখন অষ্টক নিয়মটা কি? অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন রাখতে চায়। এটা হলো অষ্টকের নিয়ম। যেমন আমরা একটা উদাহরণ ধরি, এটা হলো NaF, সোডিয়াম ফ্লুরাইড। এখন সোডিয়াম ফ্লুরাইডে দেখো যে আমরা যদি এটা হলো ডায়াগ্রামটা আঁকাই, তাহলে কি এরকম হবে? এরকম হবে না? যে সোডিয়াম কয়টা? সোডিয়ামের শেল হলো 3টা শেল, তাই না? তো প্রত্যেকটা শেলে 2টা, এর পরের শেলে 8টা করে ইলেকট্রন যাবে, এভাবে চলতে থাকবে। তো আমরা যদি এটা আঁকাই, দেখো তো এখানে কি সোডিয়ামে 2টা, সোডিয়াম কত হয়? 11, Na11। তার মানে 2টা ইলেকট্রন এখানে গেল। দেন তারপর 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এবার লাস্টের ইলেকট্রনটা কোথায় যাবে? লাস্টের ইলেকট্রনটা হলো থার্ড শেলে যাবে, তাই না? তাই 11 নম্বর ইলেকট্রনটা এখানে চলে গেল। এখন আমরা যদি একটা ফ্লুরিনের চিত্র আঁকাই, ফ্লুরিনের চিত্র কিরকম হবে?
ফ্লোরিন কত? ফ্লোরিন হলো F9। তাহলে যদি আমরা চিত্রটা আঁকাই তাহলে কেমন হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তো ফ্লোরিনের ক্ষেত্রে দুইটা সেল হলে হয়ে যায়। দেখো যে আমাদের এখানে সর্বশেষ ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কয়টা আছে? 7টা আছে না? শেষ সেলে ইলেকট্রন কয়টা আছে? 7টা। আর এই শেষ সেলে সোডিয়ামের শেষ সেলে ইলেকট্রন কয়টা আছে? একটা আছে। এখন এই একটা ইলেকট্রন যদি একে দিয়ে দেয় তাহলে কি হবে? তাহলে এই ইলেকট্রনটা আমরা এখানে এটাকে দিয়ে দিলাম। তো এই ইলেকট্রনটা এখানে চলে গেল। তাহলে কি হয়ে গেল? ফ্লোরিনের ইলেকট্রন 8টা হয়ে গেল। আর সোডিয়ামের ইলেকট্রন কয়টা হয়ে গেল এখন? সোডিয়ামের ইলেকট্রন এখন এই শেলটায় মুছে যাবে, জাস্ট ওই ইলেকট্রনটা এখানে চলে গেছে, তাই না? তো এখন সোডিয়ামেরও 8টা ইলেকট্রন হয়ে গেল। এখন অণু গঠনকালে আমরা বলেছিলাম যে ইলেকট্রন গ্রহণ বর্জন, এখানে কি হয়েছে? ইলেকট্রন বর্জন করেছে সোডিয়াম, আর ফ্লোরিন কি করেছে? ইলেকট্রন গ্রহণ করেছে। এর মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন রাখতে চাই। এই যে এখন কি হয়ে গেছে? 8টা করে ইলেকট্রন হয়ে গেছে না? এখন তাহলে এটা কিসের কাঠামোর মতো হয়েছে? এটা হলো 2 আর 8 কত নিয়নের হয়ে গেছে না? আর ফ্লোরিনের কি হয়েছে? 2 আর 8 নিয়নের মতো হয়ে গেছে না? টোটাল 10টা ইলেকট্রন। তো এইটা যেটা করে, এরা আর কি অষ্টকের নিয়ম পালন করে। তো এটাই আমাদের ছিল অষ্টকের নিয়ম। আর সোডিয়াম ফ্লুরাইড এটা এখানে কি বন্ধন গঠন করেছে? ইলেকট্রন গ্রহণ আর বর্জনের মাধ্যমে আমরা কি বন্ধন পাই? আমরা পাই কিন্তু আয়নিক বন্ধন, তাই না? তাহলে আয়নিক বন্ধনের জন্য আমাদের এইভাবে অষ্টকের নিয়ম পূরণ করতে হবে। তো আমরা আরেকটা উদাহরণ দেখি, সেটা হলো সমযোজী বন্ধনের ক্ষেত্রে। যেমন CH4, এটা সমযোজী বন্ধনের ক্ষেত্রে। তো সমযোজী বন্ধনে কি হয়? ইলেকট্রন শেয়ার হয়, তাই না? তাহলে আমরা একটা এই চিত্রটা আঁকাই। কার্বনের কয়টা শেল? 2টা কিন্তু। তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো আমরা মোটামুটি হলো 6টা ইলেকট্রন কার্বনে দিয়ে দিছি। এখন হলো হাইড্রোজেনের দেখি। হাইড্রোজেনের একটা ইলেকট্রন যেহেতু, তো এখানে একটা ইলেকট্রন দিলাম, আর এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, আর এখানে একটা দিলাম। হাইড্রোজেনে একটা ইলেকট্রন যেহেতু, এখন তাহলে এরা কিভাবে বন্ধন গঠন করবে? এরা কিন্তু ইলেকট্রন শেয়ার করবে, তাই না? তো ইলেকট্রন শেয়ার করলে এভাবে শেয়ার করবে, এটার সাথে শেয়ার করবে, এটার সাথে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় মৌল কে এখানে? কার্বন না? সেন্ট্রাল অ্যাটম। কার্বনের হলো কয়টা ইলেকট্রন দ্বারা এখানে পূর্ণ হয়েছে দেখো, যে 1 2 3 4 5 6 7 8। এখানে কিন্তু 8টা ইলেকট্রন কার্বনের চলে এসছে শেষ কক্ষপথে। তাহলে যখন ওই 8টা ইলেকট্রন চলে আসে তখন এটা কিসের নিয়ম ফলো করে? অষ্টক নিয়ম। তার মানে এখানে অষ্টক নিয়ম পূরণ হয়েছে। এখন আমরা দুইয়ের নিয়মে চলে যাই। দুইয়ের নিয়মটা কি বলছে? অণু গঠনকালে কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে। এটা হলো দুইয়ের নিয়ম। তো এই নিয়মটা সবচেয়ে আধুনিক নিয়ম। এটার মাধ্যমে আমরা মোটামুটি বন্ধনের সবকিছু আম, যে ব্যাপারগুলো সেগুলো আমরা হলো বর্ণনা করতে পারি। তো আমরা একটা উদাহরণ দেখি। আমাদের একটা উদাহরণ আছে, বোরন ট্রাইফ্লুরাইড, BF3। এখন বোরনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কিরকম হবে? B5, তাই না? 1s2 2s2 2p3। আর ফ্লোরিনের কি হবে? ফ্লোরিন 9। তার মানে 1s2 2s2 2p5, তাই না? এখন আমাদের শেষ কক্ষপথে যদি হলো শেষ পি এর ক্ষেত্রে যদি আমরা বক্স আঁকাই তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন এই বক্সটা ফাঁকা, তাই না? ফ্লোরিনের ক্ষেত্রে তার মানে এখান থেকে বলতে পারবো যে ফ্লোরিনের ভ্যালেন্সি কত? 1, যোজনী 1। বোরনের কত? বোরনের দেখো 3টা ঘর আছে কিন্তু এখানে, 3টা ঘর ফাঁকা। তো বোরনের যোজনী এখানে কত? 3। এখান থেকেও কিন্তু আমরা বলে ফেলতে পারবো, তাই না? তো আমাদের কোশ্চেনে অনেক সময় আসে যে বোরনের যোজনী কত, তখন আর কি দিতে হবে যে হলো যেহেতু 3টা বেজোড় আকারে ইলেকট্রন আছে তার মানে এর ভ্যালেন্সি আর কি 3। এখন যদি আমরা বোরনের যদি চিত্রটা আঁকাই তাহলে কেমন হবে? তো বোরন একটা আছে, তাই না? বোরন কিন্তু এখানে একটা আছে। আর ফ্লোরিন কয়টা আছে? ফ্লোরিন আছে 3টা। তো বোরনের আমরা আগে একটা চিত্র আঁকাই। বোরনের আছে 5টা ইলেকট্রন। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন যদি আমরা ফ্লোরিনের চিত্র আঁকাই, ফ্লোরিনের চিত্র কিরকম হবে? একটা, ফ্লোরিনের সবসময় 2টা সেল হয়, কারণ ওর 9টা ইলেকট্রন এর 2টা সেলের মধ্যে এঁটে যায়, তাই না? তাহলে 1 2 3 4 5 6 7 8 9। এখন ফ্লোরিনের আরেকটা চিত্র আঁকলাম। ফ্লোরিন কয়টা আছে? 3টা। তার মানে আমাদেরকে এখানে কিন্তু 3টা চিত্রই আঁকতে হবে। ফ্লোরিনে কিন্তু 3বার আঁকতে হবে আমাদেরকে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা,
8টা 9টা। আর এখানে একটা ফ্লোরিন আঁকাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এখন যেটা হবে BF3, এটা কি হবে? এটা সমযোজী বন্ধন গঠন করে, কিন্তু এরা কিন্তু ইলেকট্রন শেয়ার করে, তাই না? আমরা এটা সামনে পড়বো যে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, এই ব্যাপারগুলা। তো সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ার করে কিন্তু। এখন ইলেকট্রন যদি শেয়ার করে এরা, তাহলে BF3 এর এই যে এই ইলেকট্রনটা এই ইলেকট্রনটার সাথে শেয়ার করবে, আবার এই ইলেকট্রনটা এই ইলেকট্রনটার সাথে শেয়ার করবে। সেম কাহিনী এখানেও, যে এখানে ইলেকট্রনটা শেয়ার করবে। এখন দেখো তো ফ্লোরিনের কয়টা ইলেকট্রন হয়ে গেল? এখানে যখন আমরা এখানে সমযোজী বন্ধন দিয়েছি, এখন দেখো যে এই এখানে ইলেকট্রন এটা আর এটা কিন্তু ভাগাভাগি করেছে। ভাগাভাগি করা মানে কি? মানে দুইজনের আছে, তাই না? তার মানে এখানে ফ্লোরিনের ইলেকট্রন কাউন্ট যদি আমরা করি, তাহলে যেটা হবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তার মানে এখানে ফ্লোরিনের ইলেকট্রন কয়টা হয়ে গেল? 8টা। আর এখানে ফ্লোরিনের কত? সেম ভাবে 1 2 3 4 5 6 7 8। তার মানে এখানেও ফ্লোরিনের 8টা, এখানেও ফ্লোরিনের 8টা হয়ে যাবে। বাট এখানে বোরনের যদি আমরা কাউন্ট করি, তাহলে বোরনের কয়টা হবে? বোরনের জন্য হবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে বোরনের কিন্তু এখানে 6 হয়ে গেল, তাই না? এখন বোরনের 6 হয়ে গেলে কিন্তু ফ্লোরিন অষ্টক নিয়ম পালন করেছে, বাট বোরন কিন্তু অষ্টক নিয়ম পালন করেনি, তাই না? বাট এখানে একটা আমরা দুইয়ের নিয়ম থেকে জেনেছি যে অণু গঠন করে কোনো পরমাণু সর্বশেষ শক্তিতে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে, মানে জোড়া আকারে থাকবে। দেখো তো বোরনের এখানে ইলেকট্রন গুলো কি জোড়া আকারে আছে কিনা? 1 2 3 4 5 6, তিনটা জোড়া হয়ে গেছে না? তার মানে এটা দুইয়ের নিয়ম পালন করেছে, অষ্টক নিয়ম পালন করেনি। অষ্টক নিয়ম পালন করার জন্য এখানে কিন্তু 8 হওয়ার দরকার ছিল, বাট এখানে 8 হয়নি যেহেতু, তার মানে এটা জোড়ায় জোড়ায় আছে। তার মানে এখানে দুইয়ের নিয়ম পালন হয়েছে। তো এখন আমরা একটা নতুন কেস করব, সেটা হলো অষ্টক সম্প্রসারণ। তো অষ্টক সম্প্রসারণটা কি? যৌগ গঠনের পর সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রনের বেশি ইলেকট্রন থাকলে তখন আমরা বলবো এটা ওইখানে অষ্টক সম্প্রসারণ হয়েছে। যেমন আমরা একটা উদাহরণ নিই, সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডের আমরা প্রথমে আগে ইলেকট্রন বিন্যাসটা করি সালফারের। সালফার কত? 16। তার মানে এটা হবে 1s2 2s2 2p6 3s2 3p4, তাই না? তো আমরা যদি এখানে বক্স আঁকাই 3p4 এর, তাহলে ইলেকট্রনটা কেমন হবে? এরকম হবে না? আর এখানে এস এর জন্য একটা বক্স আঁকালাম। তো এখানে আর কি ইলেকট্রন এভাবে আছে, 1 2 3 4 5 6 এরকম করে আছে। তো দেখো এখানে যে আমাদের এখানে অক্সিজেন কয়টা আছে? দুইটা আছে না? তো আমাদের একটা অক্সিজেন কিন্তু দুইটা ইলেকট্রন নেয়, দুইটা ইলেকট্রন নিলে সে কিন্তু অষ্টক পূরণ করে, তাই না? এখন আমরা একটু অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা একটু সাইডে করি। দেখো যে অক্সিজেন 8, দেখো 1s2 2s2 2p4। তো এখানে ওর কিন্তু দুইটা ইলেকট্রন কিন্তু এখানে আসলে তাহলে সে কিন্তু আর কি অষ্টক পূরণ করে। এই দুইটা ইলেকট্রন যদি এটার সাথে আমরা যদি দিই, যেমন এখানে অক্সিজেন আছে, এই দুইটা ইলেকট্রন যদি এখানে দিই, তাহলে কিন্তু আর কি আহ, অষ্টক পূরণ করবে। বাট এখানে অক্সিজেন কয়টা আছে? এখানে কিন্তু দুইটা অক্সিজেন আছে। তো সেক্ষেত্রে আমাদের সালফারের এখানে ভ্যালেন্সি কিন্তু 2। তো ও কিন্তু আর কি একটা অক্সিজেনের সাথে যুক্ত হওয়ারই ক্ষমতা রাখে। বাট আমরা যদি এখানে সালফারকে হিট দিই, সালফারকে যদি হিট দিই, তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s আর 3p। এখানে দেখো যে আমাদের যে এখানে যে ইলেকট্রনটা ছিল, আমাদের এই যে এই ইলেকট্রন যেটা ছিল, সেটা কিন্তু জাম্প করবে। এখন এখন জাম্প করে কোথায় যাবে? আমাদের কিন্তু আরেকটা অরবিটাল ছিল 3d0, তাই না? 3d0। তো এখন ওইখানে জাম্প করে ইলেকট্রনটা চলে যাবে। তো দেখো এই যে 3s1 এটা আর কি জাম্প করে ওইদিকে যাবে, তার মানে এখন হয়ে যাবে 1 2 3 4 5 6। এই যে এই ইলেকট্রনটা ওখানে চলে গেল। এখন বিজোড় ইলেকট্রনের সংখ্যা কত? 4 না? এখন বিজোড় ইলেকট্রনের সংখ্যা যদি 4 হয়, তাহলে কি হবে বলতো? তাহলে কিন্তু এখানে ভ্যালেন্সি 4 হয়ে গেল সালফারের। তাহলে এখন কিন্তু ও দুইটা অক্সিজেন নিতে পারবে, তাই না? এই যে এখানে একটা অক্সিজেন দুইটা ঘর নেবে, আর একটা অক্সিজেন দুইটা ঘর নেবে, তাই না? এটাই তো ব্যাপার। দেখো আমরা যদি এখানে একটু চিত্রটা আঁকাই, যে সালফার, সালফার কত? সালফার কিন্তু 16, তাই না? তার মানে ওর কয়টা কক্ষপথ হবে? ওর কিন্তু তিনটা কক্ষপথ হবে, একটা দুইটা তিনটা, তাই না? এখন দুইটা ইলেকট্রন 2 3 4 5 6 7 8 9 10। এখন 11 12 13 14 15 16, তাই না? এখন আমরা একটা অক্সিজেনের, আমাদের কয়টা অক্সিজেনের? আমরা কিন্তু সালফারের একটা চিত্র হয়ে গেছে, তাই না?
এখন অক্সিজেন কয়টা আছে? দুইটা আছে না? তার মানে আমাদের কিন্তু দুইটা অক্সিজেন আঁকতে হবে, দুইটা অক্সিজেনের চিত্র। তো অক্সিজেন কিভাবে আঁকবো? এখানে একটা অক্সিজেন আঁকলাম আর এখানে একটা অক্সিজেন আঁকলাম। আমাদের আঁকাটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখতে হবে যে হলো আমরা কিভাবে আঁকছি বা আমাদের টেকনিকটা কি আসলে। তো আমাদের অক্সিজেন যদি দেখি তাহলে অক্সিজেন কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাই না? অক্সিজেন কিন্তু আটটা আছে। এখন এটা দেখি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এখন আমরা যদি এটার বন্ড গঠন করি, কারণ অক্সিজেন কি করবে, এর তো লাস্ট কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, তাই না? ও কিন্তু চাবে যে হলো আমি 8টা ইলেকট্রন নিই। 8টা ইলেকট্রন এখন কিভাবে নেবে? তো 8টা ও কি করবে, যে পাশে যে সালফার আছে সালফারের সাথে এখানে শেয়ার করবে ইলেকট্রন। তো একটা ইলেকট্রন শেয়ার করলো, আবার আরেকটা ইলেকট্রন শেয়ার করলো। দেখো তো, এবার দেখো তো অক্সিজেনের এই অক্সিজেনটার কয়টা বন্ধন হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এর কিন্তু অষ্টক নিয়ম পূরণ হয়ে গেছে। এখন এই অক্সিজেনটার ক্ষেত্রেও সেম কাহিনী হবে, যে এখানে একটা ইলেকট্রন হবে, এখানে একটা ইলেকট্রন হবে। তো দেখো তো, এখন কয়টা হলো? 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে এখানেও 8টা ইলেকট্রন হলো, এখানেও 8টা ইলেকট্রন হলো অক্সিজেনের। বাট এখন আমরা একটু সালফারের ইলেকট্রন কাউন্ট করি। তো সালফারের ইলেকট্রন হবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। তার মানে সালফারে কিন্তু 10টা ইলেকট্রন হয়ে গেল। এখন এই 10টা ইলেকট্রন যেই হয়েছে, তো এটা কিন্তু 8টা ইলেকট্রনের থেকে বেশি, তার মানে আমাদের অষ্টক পূরণের থেকে বেশি। দেখো তো, এখানে যৌগ কিন্তু ঠিকই গঠন হয়েছে, তাই না? বাট এখানে 8টার থেকে বেশি ইলেকট্রনের যৌগ গঠন হয়েছে। এই যে কেসটা, সেটাকে বলে যে অষ্টক সম্প্রসারণ। তার মানে আমরা এখানে লিখতে পারবো যে এখানে এটা অষ্টক সম্প্রসারণ হয়েছে। তো আমাদের কিন্তু এটা বোর্ড কোশ্চেন অনেক বেশি আসে যে অষ্টক সম্প্রসারণ হয়েছে না কি হয়েছে। তো আমাদের কিন্তু দেখাতে হবে যে এখানে 10টা ইলেকট্রন যেহেতু এসেছে 8টার থেকে বেশি, তার মানে এখানে অষ্টক সম্প্রসারণ হয়েছে। তো এখন অষ্টক সম্প্রসারণ হয়েছে, বাট আমাদের যদি হলো 8টা ইলেকট্রনের কম থাকতো, তখন আমরা কি বলতাম? তখন কিন্তু আমরা তাহলে তাকে বলতাম অষ্টক সংকোচন। যেমন আমরা আগের যে উদাহরণটা দেখেছিলাম BF3, এখানে কিন্তু বোরন কিন্তু 6টা ইলেকট্রন নিয়ে আর কি বন্ধন গঠন করেছে, তাই না? 6টা ইলেকট্রন নিয়ে। এখন 6টা ইলেকট্রনের জন্য যেহেতু 8টা ইলেকট্রনের কম নিয়েও বন্ধন গঠন করে ফেলেছে, তো এটাকে আমরা বলবো এটা দুইয়ের নিয়ম পূরণ করেছে, প্লাস এটা হলো অষ্টক সংকোচন হয়েছে এখানে। অষ্টক সংকোচন। তো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা দুইয়ের নিয়মও বলবো, আমরা বলবো যে আমাদের হলো অষ্টক সংকোচন হয়েছে। ঠিক আছে? এটাই আর কি। তো আমরা এখন কয়টা বোর্ড কোশ্চেন সলভ করে আসি। দেখো, আমাদের ঢাকা বোর্ড 2023-এ দিছে যে ঘ নম্বর কোশ্চেনটা, 1 নম্বর অণুটির বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক এবং দুইয়ের নিয়মের মধ্যে কোনটি প্রযোজ্য হবে, যুক্তিসহ বিশ্লেষণ করো। এখন দেখো যে 1 নম্বরটা কোনটা আছে? সালফার ট্রাইঅক্সাইড, তাই না? সালফার ট্রাইঅক্সাইড। এখন সালফার ট্রাইঅক্সাইডে আমাদের দেখতে হবে যে এখন ওইখানে অষ্টক নিয়ম পূরণ হয়েছে নাকি দুইয়ের নিয়ম। তো এখন আমরা যদি সালফারের প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হলো সালফারের ইলেকট্রন বিন্যাস করে নেবো। সালফারের ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, তাই না? তো এখন আমরা যদি এখান থেকে কিন্তু বলে দিতে পারবো যে এখানে ভ্যালেন্সি এর কত। তো এখানে লাস্টে একটা, দুইটা, তিনটা, চারটা। তো এখানে একমাত্র দুইটা বেজোর ইলেকট্রন আছে, তার মানে এখানে সালফারের ভ্যালেন্সি হলো 2। এখন সালফারের ভ্যালেন্সি 2 থাকার মানে হলো এখানে কিন্তু একটা অক্সিজেন এর সাথে হলো বন্ধন গঠন করতে পারবে, তাই না? বাট আমাদের কিন্তু অক্সিজেন কয়টা লাগবে? 3টা আছে কিন্তু। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ডাবল হিট দিতে হবে সালফারকে। সালফারকে যদি আমরা ডাবল হিট দিই তাহলে দেখো কি হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। আর এখানে কিন্তু আমাদের একটা অরবিটাল ছিল 3d0, তাই না? 3d0। এখন কি হবে আমরা একটু দেখি। আমাদের যে ইলেকট্রনটা ছিল এখানে 3s2 তে 1 2 ছিল, আর এখানে ছিল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। এখন প্রথমে যখন আমি একবার হিট দেব, তখন কিন্তু আমরা যখন এই যে একবার হিট দেবো তখন কিন্তু এই ইলেকট্রনটা সরে এখানে চলে যাবে, তাই না? জাম্প খেয়ে। এখন আমাদের যদি এখানে তার ভ্যালেন্সি কত হলো? 4 হলো, কিন্তু সালফারের ভ্যালেন্সি কিন্তু 4। 4-এর জন্য অক্সিজেন কিন্তু দুইটা ইলেকট্রন নিয়ে কিন্তু অষ্টক পূরণ করে। তো এখানে আমাদের একটা অক্সিজেন দুইটা নেবে, আর একটা অক্সিজেন দুইটা নেবে, টোটাল 4টা। বাট এখানে কিন্তু আমাদের 3টা অক্সিজেন আছে। তাহলে সেক্ষেত্রে কি করবো আমরা? আমরা আরেকবার হিট দেবো এটাকে। আমরা যদি আবার এটাকে উত্তেজিত করি, এক্সাইটেড করি, তাহলে যে এই ইলেকট্রন যেটা আছে সেটাও জাম্প খাবে, জাম্প খেয়ে এখানে চলে যাবে। এখন বলো তো সালফারের যোজনী কত হয়ে গেল? এখন কিন্তু বেজোর ইলেকট্রনের সংখ্যা 6 হয়ে গেল, তাই না? তার মানে এখানে সালফারের যোজনী কিন্তু এখন 6। এখন 3টা অক্সিজেন কিন্তু দুইটা দুইটা করে ইলেকট্রন নিয়ে এখন কিন্তু বন্ধন গঠন করতে পারবে। এখন আমরা সালফারের চিত্রটা আঁকাবো। দেখো, সালফারের চিত্রটা যদি আঁকাই তো এটা আর কি 3টা কক্ষপথ হবে, দুইটা, তিনটা। তো দেখো, চিত্র আঁকানোর ক্ষেত্রে আমাদের হলো তাহলে যে সালফার যেহেতু এটা হলো কেন্দ্রীয় মৌল, তাই না? তো একটা কিন্তু সালফার আছে, তো প্রথমে আমরা সালফারটা আঁকাবো, দেন তারপর অক্সিজেন আঁকাবো। 1 2 3 4 5 6 7 8
10। এখানে দুইটা দেবো, 11টা 12টা 13টা 14টা 15টা 16টা। এখন অক্সিজেন আমাদের কয়টা আঁকাতে হবে? 3টা আঁকাতে হবে, তাই না? তো আমরা 3টা আর কি অক্সিজেন আঁকে নিলাম। দেখো এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, আর এখানে একটা অক্সিজেন। এখন অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 6টা, কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা 8টা, তাই না? এটা আর এখানে 2টা থাকবে, এখানে 2টা 2টা 2টা। সেম ভাবে আমরা হলো প্রত্যেকটা অক্সিজেনের যে কয়টা ইলেকট্রন থাকবে ওইটা আঁকে নিলাম। তো এখন দেখো যে যে অক্সিজেনের কিন্তু শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, বাট ওদের কিন্তু অষ্টক পূরণ করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে ওরা ইলেকট্রন ভাগাভাগি করবে। তো ভাগাভাগি করলে ইলেকট্রন শেয়ার করলো সালফারের সাথে। এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। তো দেখো যে আমাদের প্রত্যেকটা অক্সিজেন কিন্তু ইলেকট্রন শেয়ার করে ফেলেছে। এখন দেখো তো 1 2 3 4 5 6 7 8, তার মানে এই অক্সিজেনের কিন্তু অষ্টক পূরণ হয়ে গেছে 8টা ইলেকট্রন। এর অক্সিজেনটা কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8, এটারও হয়ে গেছে, এটারও সেম ভাবে 8টা ইলেকট্রন হয়ে গেছে। বাট এখানে সালফারের কয়টা হয়েছে এটা কিন্তু আমাদের দেখতে হবে। সালফারের যদি ইলেকট্রন কাউন্ট করি তাহলে দেখো যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তার মানে 12টা ইলেকট্রন কিন্তু চলে এসেছে এখানে। তাহলে 12টা ইলেকট্রন যদি এখানে চলে আসে তার মানে এটা কি কিসের রুল ফলো করবে? এটা কিন্তু আর তখন অষ্টকের নিয়ম ফলো করবে না, তখন এটা অষ্টক সম্প্রসারণ হয়ে যাবে, তাই না? আমরা কিন্তু এটা দেখেছি যে এখানে অষ্টক সম্প্রসারণ হবে। আবার এখানে কিন্তু আরেকটা নিয়মও প্রযোজ্য হবে। দেখো তো প্রত্যেকটা ইলেকট্রন জোড়ায় জোড়ায় আসে না? প্রত্যেকটা ইলেকট্রন জোড়ায় জোড়ায়, তার মানে এখানে কিন্তু দুইয়ের নিয়মও পূরণ করবে, দুইয়ের নিয়ম ফলো করবে। তো এখানে কিন্তু দেখো যে এখানে কিন্তু অষ্টক সম্প্রসারণ হয়েছে, অষ্টকের নিয়ম কিন্তু পালন হয়নি, বাট এখানে দুইয়ের নিয়ম কিন্তু পালন হয়েছে, তাই না? তো আমরা এখানে বলবো যে এখানে তার মানে অষ্টক এবং দুইয়ের নিয়মের মধ্যে এখানে কিন্তু দুইয়ের নিয়মটা ফলো করেছে, তাই না? তো আমরা এভাবে যদি কোশ্চেনটা লিখে দিই তাহলে আমাদের কিন্তু 4-এ 4 পাবো আমরা। তো এখন আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনে কুমিল্লা বোর্ডে বলেছে ঘ নম্বরটা আমরা সলভ করব। ZX2 ও ZX4 যৌগ অষ্টক নিয়ম পালন করে কিনা বিশ্লেষণ করো। তো আমাদের এখানে 3টা মৌল দেয়া আছে। তো মৌলগুলা জেড, যেটা জেড এর বলেছে যে প্রোটন সংখ্যা 16, তার মানে প্রোটন সংখ্যা 16 কার? প্রোটন সংখ্যা 16 কিন্তু সালফারের, তাই না? আর এক্স প্রোটন সংখ্যা 9, 9 এর কার? প্রোটন সংখ্যা 9, প্রোটন সংখ্যা 9 কিন্তু ফ্লোরিনের, আমাদের আমরা জানি এটা। তো আমরা যদি এটার হলো ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p4, তাই না? আর ফ্লোরিনের ক্ষেত্রে কি হবে? 1s2 2s2 2p6 2p5, তাই না? 2p5। এখন আমাদের ZX2 বলেছে, ZX2 তার মানে যৌগটা কিরকম গঠন হবে? যৌগটা গঠন হবে SF2, তাই না? এখন এটা যদি আমরা চিত্র আঁকাই তাহলে এখানে আমাদের কেন্দ্রীয় মৌল কে? সালফার না? কারণ সালফারকে কেন্দ্র করে দুইটা মৌল আর কি ঘুরে মানে ঘিরে আছে, তাই না? তো আমরা আগে সালফারের চিত্রটা আঁকাই একটু। সালফারের যদি চিত্রটা আঁকাই তাহলে ওর কয়টা শেল হয়? 3টা শেল হয়, তাই না? 3টা শেল হয় কিভাবে বুঝলাম? কারণ এখানে 3 পর্যন্ত গেছে, তাই না? 3 পর্যন্ত গেলে আমরা বলবো যে এখানে 3টা শেল আছে এর। তাহলে যদি ইলেকট্রন গুলো দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাই না? এখন আমরা যদি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখি যে 1s2 2s2 2p5, তার মানে ওর আরেকটা ইলেকট্রন থাকলে কিন্তু ওর অষ্টক পূরণ হয়ে যাবে, তাই না? তা আমরা একটা কাজ করি, আমাদের দুইটা ফ্লোরিন আঁকতে হবে। তো আমরা এখানে একটা ফ্লোরিন আঁকাই। তো ফ্লোরিনের কয়টা শেল হবে? দুইটা। কারণ কি? কারণ হলো 2 পর্যন্ত আছে, তাই না? হাইস্ট 2 পর্যন্ত আছে, তো সেক্ষেত্রে 2 হবে। তো 1 2 3 4 5 6 7 8 9, তাই না? এখন এটার সাথে এটা বন্ধন গঠন করবে। আবার আমরা আমাদের আরেকটা ফ্লোরিনও আঁকতে হবে, তাই না? তো আমরা আরেকটা ফ্লোরিন আঁকি। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। দেখো এটার সাথে এটা আর কি বন্ধন করে ফেলছে। তাহলে দেখো যে এইখানে যে বন্ধন গঠন হয়েছে এখানে ফ্লোরিনের ইলেকট্রন ইলেকট্রন তাহলে কয়টা থাকলো শেষ শেলে? 1 2 3 4 5 6 7 8, তার মানে অষ্টক নিয়ম পূরণ করে ফেলেছে 8টা ইলেকট্রন। এখানেও এখানেও 8টা ইলেকট্রন, তার মানে অষ্টক নিয়ম পূরণ করে ফেলেছে। এখন আমরা যেটা দেখবো, আমরা দেখবো হলো সালফারের কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8, তার মানে এটাও অষ্টক নিয়ম পূরণ করে ফেলছে, তার মানে SF2 অষ্টক নিয়ম কিন্তু পালন করে, তাই না? এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হলো ZX4 যৌগ অষ্টক নিয়ম পালন করে কিনা। তো সেক্ষেত্রে আমরা যদি এটা এখন দেখি তাহলে আমাদের যেটা আছে ZX4, তাই না? ZX4, তো ZX4 মানে কি?
ZX4 মানে SF4, তাই না? তো আমাদের এখানে সালফার টেট্রাফ্লুরাইডের সংকেতটা আঁকতে হবে, তাই না? তো তাহলে আমাদের এখানে সালফারটা কেন্দ্রীয়, তার মানে সালফারটাকে আগে প্রথমে আমরা এখানে আঁকে নিলাম। তো আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু লাস্ট যে শেলটা, তার মানে যোজ্যতা যে শেলটা, শক্তি স্তরটা আছে, ওইখানে কিন্তু আমাদের ইলেকট্রন আদান প্রদান বা অংশগ্রহণ এগুলো হবে, তাই না? এটা এরা অংশগ্রহণ করবে। তো এই দুইটা আমরা আর আঁকালাম না, এটা 10টা করে ইলেকট্রন আছে। তো তাহলে লাস্টে কি হবে? লাস্ট হবে 1 2 3 4 5 6, তাই না? কারণ হলো সালফারে 16টা ইলেকট্রন, এখানে 10টা আছে, আর বাকি হলো বাকি যে 6টা এখানে আমি আঁকে দিছি। এখন আমাদের হলো ফ্লুরিনেরও আবার আঁকতে হবে ওইভাবে, একটা দুইটা, তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, এটা একটা আঁকলাম। এরপর আমরা এখানে আরেকটা, আমাদের টোটাল 4টা ফ্লুরিন কিন্তু এখানে আঁকতে হবে, তাই না? তো আমরা 4টা ফ্লুরিন এখানে আঁকবো। তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, ঠিক আছে? আমি এই ইলেকট্রনটা একটু এখানে দিলাম। তো তাহলে হবে যেটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, আর এখানে একটা ফ্লুরিন দিলাম। তো এটা আর কি, এটার সাথে ইলেকট্রন বন্ধন গঠন করবে, এটা এটার সাথে করবে, এটার সাথে, এটা এটার সাথে, তাই না? তাহলে ফ্লোরিনের প্রত্যেকটা, দেখো প্রত্যেকটা ফ্লোরিন কিন্তু 8টা করে ইলেকট্রন হয়ে গেছে, তার মানে এটা আর কি অষ্টক নিয়ম পালন করে ফেলেছে। বাট এখন আমরা দেখবো যে কেন্দ্রীয় মৌল কি অষ্টক নিয়ম পালন করছে কিনা। কেন্দ্রীয় মৌল যদি দেখি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এটা কিন্তু 10টা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে 10টা ইলেকট্রন হয়ে গেলে আমরা কি জানি, এটা এটা অষ্টক সম্প্রসারণ হয়েছে, তাই না? তার মানে সালফার এখানে কিন্তু অষ্টক সম্প্রসারণ হয়ে গেছে। তো তাহলে আমরা বলবো যে SF4 যেটা করেছে সেটা হলো অষ্টক সম্প্রসারণ করেছে, তার মানে এটা অষ্টক কিন্তু নিয়ম পালন করেনি, অষ্টক নিয়ম পালন করেনি। অষ্টক নিয়ম ওইটাই যেটা একমাত্র 8টা ইলেকট্রন দ্বারা করবে। এখানে অনেকে আবার বলবে যে এখানে অষ্টক সম্প্রসারণ হয়েছে, তার মানে এটা তো একটা ওয়ান কাইন্ড অফ অষ্টক। বাট এখানে অষ্টক, এটা অষ্টক নিয়ম না, এটা অষ্টক সম্প্রসারণ, মানে অষ্টকের থেকে বেশি আছে, তার মানে অষ্টক নিয়ম পালন করেনি। এখন আমরা তাহলে আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে যশোর বোর্ড 2022-এ বলেছে, ঘ নম্বর কোশ্চেনটা আমরা সলভ করবো। এ ও সি দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম না মানলেও বি ও সি দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম মেনে চলে। তো আমাদের দেখো যে প্রথমটা এ দেয়া আছে, এ যেটা দেয়া আছে তার ইলেকট্রন কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাই না? তার মানে 5টা ইলেকট্রন দেয়া আছে, তার মানে এটার 5টা ইলেকট্রন থাকা মানে 5টা প্রোটন, তাই না? 5টা প্রোটন বিশিষ্ট মৌল কোনটা? 5টা প্রোটন বিশিষ্ট মৌল কিন্তু বোরন, তাই না? আবার আমাদের সি নম্বর, যে আমাদের বি নম্বর যেটা দিয়ে আছে, বি হলো তোমার 10টা আছে এখানে, আর লাস্টে আছে 2টা, তার মানে এটা বি হবে যেটা, সেটা আর কি 12 ম্যাগনেসিয়াম, তাই না? 12টা যেহেতু টোটাল। আবার সি নম্বর যেটা দেওয়া আছে তার সেটা হলো, এখানে 10টা আছে, আর লাস্টে 1 2 3 4 5 6 7, তার মানে টোটাল 17টা আছে, তার মানে সি নম্বর মৌল যেটা, তাহলে সেটা হবে 17 কার ক্লোরিনের। তো এটা, তো আমাদের প্রথম কাজ হবে আমরা প্রথমে সবকিছুর ইলেকট্রন বিন্যাসটা করে নেওয়া। 1s2 2p1, এটার কি হবে? এটা হবে 1s2 2p6 3s2, এটার কি হবে? 1s2 2p6 3s2 3p5। এখন আমাদের কোশ্চেনে বলছে এ ও সি দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম না মানলে বি ও সি দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম মেনে চলে। তাহলে আমরা যদি দেখি যে হলো এ আর সি, এই দুটো মৌল কোনটা? বোরন আর ক্লোরিন। তাহলে বোরন আর ক্লোরিন কিভাবে থাকে বলতো? বোরনের কিন্তু যোজনী কত? 3 না? কারণ আমরা আগের স্লাইড থেকে কিন্তু দেখেছি বোরনের যোজনী কিন্তু 3। তার মানে বোরন আর কি এভাবে 3টা ক্লোরিনের সাথে যুক্ত থাকতে পারবে, তার মানে BCl3, তাই না? এটা, এখন আমরা যদি এটার হলো চিত্রটা আঁকাই তাহলে কেমন হবে? বোরন 2টা হবে, তাই না? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। তো 7টার জন্য আমরা একটু দেখি এগুলা। আমাদের এখানে দেখো যে 3টা ক্লোরিন এর সাথে যুক্ত হবে, তাই না? তো আমরা আর কি 3টা ক্লোরিন আঁকালাম। তো আমরা এখানে 2টা কক্ষপথে যেহেতু কিছু হবে না, তাহলে মানে আমরা এখানে ওইভাবে রেখে দিলাম, কারণ এটা 10টা ইলেকট্রনের ভিতরে আছে। আর লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে ক্লোরিনের? 7টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। এখানে একটা ক্লোরিন দিই। তো এর লাস্ট শেলে কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তাই না? আবার এখানে একটা ক্লোরিন, দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। এখন আমরা যদি এটা হলো
ইলেকট্রন শেয়ার এর যদি হলো চিত্রটা আঁকায় তাহলে কি হবে, এখানে একটা ইলেকট্রন শেয়ার হবে, এখানে ইলেকট্রন শেয়ার হবে, আর এখানে ইলেকট্রন শেয়ার। তো দেখো তো যে বোরনের এখানে যেটা আছে সেখানে কয়টা ইলেকট্রন দিয়ে ওরা আর কি বন্ধন গঠন করেছে দেখো তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ইলেকট্রন কিন্তু। আর বাকি ক্লোরিনের সব লাস্টে 8টা ইলেকট্রন হয়ে গেছে। এখন 8টা ইলেকট্রন আর 6টা ইলেকট্রন এখানে যদি হয়ে যায়, এটা যেহেতু 6টা ইলেকট্রন, তার মানে এখানে কিসের নিয়ম প্রযোজ্য হয়েছে, এখানে কিন্তু 2 এর নিয়ম প্রযোজ্য হয়েছে, অষ্টক নিয়ম কিন্তু প্রযোজ্য হয়নি, তাই না? এখানে 2 এর নিয়ম হয়েছে, 2 এর নিয়ম বা হলো অষ্টক সংকোচন, তাই না? এটা এখন আমরা BCl3 দ্বারা গঠিত যৌগ আর কি দেখছি, এবার BOC দ্বারা, বি কোনটা, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, আর সি কোনটা, সি হলো ক্লোরিন, তাই না? এখন আমরা যদি এটা চিত্রটা আঁকাই, যে এখানে একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটা হলো এরা যারা BCl3 এরা কিন্তু সমযোজী যৌগ গঠন করেছে, তাই না? বাট BMgCl এটা কিন্তু সমযোজী যৌগ গঠন করবে না। এখন দেখো আমাদের BOC যৌগ কোনটা, BOC যৌগ কিন্তু ম্যাগনেসিয়াম আর ক্লোরিন, তাই না? তো এখন ম্যাগনেসিয়াম আর ক্লোরিন এটা যদি জোটনে আদান প্রদান করি, তাহলে একটা ম্যাগনেসিয়াম দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারবে, তাই না? এরকম দুইটা ক্লোরিনের সাথে ইলেকট্রন আদান আদান প্রদান করতে পারবে। এখন তোমার এখানে কিন্তু আমাদের সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগ হয়েছে, তাই না? বাট এখানে কিন্তু আয়নিক বন্ধন দ্বারা গঠিত যৌগ। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু চিত্রটা অন্যরকম হবে। আমরা একটু চিত্রটা দেখি, যে আমাদের ম্যাগনেসিয়াম যেটা আছে তার কয়টা ইলেকট্রন আছে লাস্ট শেলে, লাস্ট শেলে কিন্তু ওর দুইটা ইলেকট্রন আছে, তাই না? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা আর 11টা 12টা। আর ক্লোরিন যদি আমরা দেখি, ক্লোরিনের যদি চিত্রটা আঁকাই তাহলে কিরকম হবে, এরকম হবে না, যে লাস্ট সেলে কয়টা আছে ক্লোরিনের, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। আর এখানে আরেকটা ক্লোরিনের চিত্র আঁকাই, তো এখানে যেটা আছে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। এখন দেখো প্রত্যেকটা ক্লোরিনের লাস্টে 7টা করে ইলেকট্রন আছে, তাই না? আর ম্যাগনেসিয়ামের কিন্তু 2টা আছে ইলেকট্রন। এখন ম্যাগনেসিয়াম কি করবে, যেহেতু এরা আয়নিক বন্ধন গঠন করেছে, তাহলে ম্যাগনেসিয়াম ইলেকট্রন আর কি দিয়ে দেবে, তাই না? তো এই ইলেকট্রনটা ম্যাগনেসিয়াম এখানে দিয়ে দেবে, তার মানে এই ইলেকট্রনটা এখানে চলে গেল, তাহলে এটা আমাদের ভ্যানিশ হয়ে গেল। আর এই যে ইলেকট্রনটা সেটা আর কি তোমার এখানে চলে গেল, তাহলে এটাও ভ্যানিশ হয়ে গেল, তাই না? তো তাহলে দুইটা ইলেকট্রন যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে পুরো শেলটাই তো ভ্যানিশ হয়ে যাবে, কারণ ওই শেলে কোনো ইলেকট্রনই নাই। তাহলে এবার যদি আমরা দেখি যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, না? তার মানে শেষ শেলে কিন্তু এখন ম্যাগনেসিয়ামের ইলেকট্রন হয়ে গেছে 8টা ইলেকট্রন। আর এখানে কয়টা ইলেকট্রন হয়ে গেছে ক্লোরিনের, ক্লোরিনের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এরও কিন্তু 8টা হয়ে গেছে, এরও 8টা হয়ে গেছে। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখন কি হলো, তোমার হলো অষ্টক নিয়ম পালন করে, হ্যাঁ এখন অষ্টক নিয়ম পালন করবে, কারণ সবকিছুর আর কি কেন্দ্রীয় মৌল সহ সবকিছুর আর কি 8টা ইলেকট্রন হয়ে গেছে, তার মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড অষ্টক নিয়ম পালন করে, অষ্টক নিয়ম পালন করবে। তো আমরা আমাদের এখন লাস্ট কোশ্চেনে চলে যাই। লাস্ট যে কোশ্চেনটা এখানে বলা আছে যশোর বোর্ড 2021-এ, যে RCl5 যৌগ গঠনে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে বিশ্লেষণ করো। এখন আর কোনটা, এই যে আর দেয়া আছে, যার পর্যায়ে দেয়া আছে 3 আর গ্রুপ দেয়া আছে 15। আমরা জানি যে হলো তোমার পর্যায় 3-এর গ্রুপ 15 যে মৌলটা আছে যেটা আছে সেটা হলো ফসফরাস, তাই না? কারণ তোমার আমরা যদি পর্যায় সারণীটা দেখি, তাহলে যেটা আছে যে 15 নম্বর যে গ্রুপটা আছে, 15 নম্বর গ্রুপের প্রথম প্রথম পর্যায়ে তো কোনো মৌল নাই 15 নম্বরে। দ্বিতীয় পর্যায়ে কি আছে, দ্বিতীয় পর্যায়ে কিন্তু আছে হলো নাইট্রোজেন। তাহলে তৃতীয় পর্যায়ে কি থাকবে, তৃতীয় পর্যায়ে কিন্তু আছে তোমার হলো ফসফরাস, তাই না? তো তার মানে 3 নম্বর যে পর্যায়টা সেখানে কিন্তু 15 নম্বর গ্রুপের আছে ফসফরাস। তো এখন তাহলে আমরা যদি এটা সলভ করি, তো আর কোনটা হবে, আর আর হবে তোমার ফসফরাস, তাই না? তার মানে এটা আসলে যৌগটা হবে PCl5, PCl5। এখন এটা আমাদের বলছে যে হলো যৌগ গঠনে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে। তো আমরা একটু দেখি যে এটা আর কি হলো ব্যতিক্রম ঘটে কিনা। তো আমাদের হলো যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p 3p3, তাই না? তাহলে আমাদের এই যে 15টা ফসফরাস 15 নম্বর মৌল, তো 15 আর কি হয়ে গেল, 15টা ইলেকট্রন। এখন আমরা যদি এটা হলো যদি এটা যৌগ গঠন করি, তাহলে কিন্তু এটা একটা জিনিস দেখো, যে এখানে পি অরবিটালে যেটা আছে যে একটা দুইটা তিনটা আছে, কিন্তু তার মানে কিন্তু ও কিন্তু হাইস্ট 3টা ক্লোরিনকে যুক্ত করতে পারবে, কারণ তার যোজন এখানে কিন্তু 3। বাট আমাদের এখানে কত বলছে, CL5 কিন্তু, তাই না? তো CL5 এর জন্য আমাদের কিন্তু কি করতে হবে বলতো, আমাদের কিন্তু হিট দিতে হবে।
হিট দিয়ে এক্সাইটেড করতে হবে ফসফরাসকে। তো ফসফরাসকে যদি আমি এক্সাইটেড করি, এখানে কিন্তু এটা আরেকটা অরবিটাল ছিল 3d0, তাই না? তো আমরা যদি এটাকে হিট দিই তাহলে 1s2 2s2 তো ঠিকই থাকবে। আমাদের যে লাস্ট যে যোজ্যতা স্তর, যোজ্যতা ইলেকট্রনের যে হলো স্তরটা আছে, তো এখানে দেখো যে 3s2 থেকে ইলেকট্রন জাম্প করে 3d1-এ যাবে, 3d0-তে যাবে, তাই না? তো তাহলে তোমার যেটা হবে 3s1 হয়ে যাবে, আর 3p3 তো থাকবে, আর 3d1 হয়ে যাবে, তাই না? তো এটার থেকে ইলেকট্রন জাম্প করে ওই যে ওইখানে একটা গেছে, তাহলে এখন দেখো তো তার ভ্যালেন্সি কত হয়েছে। তার যোজনী কিন্তু এখন এরকম হবে না। দেখো যে এটা যোজনী এরকম হয়ে গেছে না, যে এটার এখন একটা ইলেকট্রন হয়ে গেছে, এটারও তিনটা, আর এখানে একটা। তাহলে দেখো তো টোটাল কয়টা বেজোড় ইলেকট্রন আছে এখানে? পাঁচটা কিন্তু, তাই না? তার মানে এর ভ্যালেন্সি হবে 5। তো আমরা যদি এটা চিত্র আঁকাই, তার মানে এটা হলো কেন্দ্রীয় মৌলক কোনটা? PCl5 এর পি কিন্তু, তাই না? এখন পি কে কেন্দ্র করে আর কি ক্লোরিন, 5টা ক্লোরিন যুক্ত আছে। তার মানে আমরা যদি এখন এটা চিত্র আঁকি তাহলে কোনটা হবে? দেখো তো যে এখানে তো টোটাল 10টা ইলেকট্রন আছে, লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 5টা ইলেকট্রন কিন্তু, তাই না? তা আমরা আর কি এখানে একটা আঁকাই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন আমরা যদি এটা হলো চিত্র আঁকাই ক্লোরিনের প্রথম দুইটা কক্ষপথ পুরো পূর্ণ থাকে, লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 7টা। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। এখানে একটা ক্লোরিন আঁকাই। তো দেখো যে লাস্ট কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। আর এখানে একটা আঁকাই। তো টোটাল আমাদের কিন্তু 5টা ক্লোরিন আঁকতে হবে, তাই না? কারণ এখানে Cl5 দিয়ে আছে, তার মানে আমাদের কিন্তু এখানে 5টা ক্লোরিন আঁকতে হবে। তো আমরা আর কি 5টা ক্লোরিন একটু আঁকে নিই। দুইটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। আর এখানে একটা ক্লোরিন হবে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। এখন আমরা যদি এটাকে সমযোজী বন্ধন, যেহেতু এটা PCl5, তো আমরা এটাকে আর কি ইলেকট্রন শেয়ার করাবো, তাই না? তো এখান থেকে ইলেকট্রন শেয়ার হয়েছে, এখান থেকে ইলেকট্রন শেয়ার হয়েছে, তো এখান থেকে ইলেকট্রন শেয়ার, আর এখান থেকে ইলেকট্রন শেয়ার, এখান থেকে ইলেকট্রন শেয়ার। তাহলে দেখো তো যে এখন আমাদের কিন্তু প্রত্যেকটা ইলেকট্রন শেয়ার হয়ে গেছে, তাই না? এখন ক্লোরিনের কয়টা আছে এখানে? 8টা ইলেকট্রন, এখানে 8টা, এখানে 8টা, মানে 5টা ক্লোরিনে কিন্তু 8টা, শেষ কক্ষপথে কিন্তু 8টা ইলেকট্রন পূর্ণ পূর্ণ হয়ে গেছে, তাই না? এখন ফসফরাসের আমরা একটু কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কয়টা হলো ফসফরাসের কিন্তু 10টা ইলেকট্রন হলো। তাহলে এটা কি হবে? অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ, তার মানে এটা কি অষ্টকের নিয়ম মেনে চলছে? না, এটা অষ্টকের নিয়ম মানবে না। তো এটাই ছিল আমাদের মোটামুটি অষ্টকের নিয়ম। তো এখান থেকে যে বোর্ডের যে কোশ্চেনগুলো আছে এগুলাই আর কি ঘুরে ফিরে প্রত্যেকটা বোর্ডেই এটাই আর কি রিপিট হয়। তো আমরা এইগুলাই যদি কম্পাউন্ডগুলো যদি আমরা ভালো করে দেখি, ভালো করে হলো স্ট্রাকচারগুলো আঁকতে শিখি, প্লাস এই যে ইলেকট্রন বিন্যাস, এখানে এক্সাইটেড করার যে ব্যাপারগুলো, এগুলো যদি জানি, তারপর এখানে প্রথমে যদি এখানে সমযোজী বন্ধন হয় তাহলে যেভাবে ইলেকট্রন শেয়ার করে, আয়নিক বন্ধনে কিন্তু সেটা করে না, আয়নিক বন্ধনে কিন্তু ইলেকট্রন দান করে, তাই না? তো MgCl2 এর জায়গায় যদি CaCl2 থাকতো, তার মানে কি হতো? এই যে ক্যালসিয়ামের যে দুইটা ইলেকট্রন ছিল, ওইটা আর কি ক্লোরিনকে সে শেয়ার করতো, দেন তারপর লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যেত। তো তারপর আর কি অষ্টক নিয়ম পূরণ করতো। তো আমাদের এভাবেই আর কি অষ্টক নিয়মগুলা করতে হবে। তো আমরা মোটামুটি এগুলা করলে আমাদের মোটামুটি সব দেখবো যে কোশ্চেন ঘুরে ফিরে আর কি এখান থেকে রিপিট হয়। তো নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ে যে বাকি কনসেপ্টগুলো আছে ওইগুলা দেখবো, আর ওইখান থেকে যে হলো কোশ্চেনগুলো হয় ওইগুলা সলভ করবো।